আসসালামু আলাইকুম। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা জরুরি? এ ব্যাপারে আমি গতকাল একটু আলোচনা করেছি। আসিফ নজরুলের আসিফ নজরুলের দিগ্গজি নিয়ে। আজ তারই জের ধরে কথা বলবো আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা জরুরি? এবং আওয়ামী লীগের ব্যাপারে আ আসিফ নজরুল যে কথাগুলো বলেছেন, তারই ঠিক পুনরাবৃত্তি করলেন বর্তমানের অ্যাটর্নি জেনারেল। তিনি খুব নগ্নভাবে আওয়ামী লীগের সমর্থন করলেন এবং অনেকগুলো মিথ্যা কথা বলে। এই মিথ্যাচারগুলোর আমি উত্তর দেব। আর আমি আমার আলোচনার সূত্রপাতেই বলে রাখছি, বাংলাদেশে অবস্থানরত বা বিদেশে অবস্থানরত আমি এক বা একাধিক ব্যক্তির সাথে একসাথে একই প্ল্যাটফর্মে অনলাইনে এই বিষয়ে বিতর্ক করতে রাজি আছি। আমি সব্বাইকে একটা ওপেন চ্যালেঞ্জ থ্রো করছি। যারা আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল বলে মনে করেন, তাদের যুক্তিগুলোর বিরুদ্ধে আমার নিজের যুক্তিগুলো পেশ করার জন্য আমি প্রস্তুত। আমি মনে করি না আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। যেমন নাৎসি পার্টি বা ফ্যাসিস্ট পার্টি কোনো রাজনৈতিক দল নয়। আল কায়দা কোনো রাজনৈতিক দল নয়। এগুলো হচ্ছে কাল্ট। কাল্ট হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক বা একটা বিশেষ আদর্শ কেন্দ্রিক একটা গোষ্ঠী। এটা রাজনৈতিক দল নয়। যদিও রাষ্ট্র ক্ষমতা দখল করা এই ধরনের গোষ্ঠীগুলো, এই ধরনের কাল্টের একটা আদর্শ থাকে, যেটা হিটলার দেখিয়েছে, মুসোলিনি দেখিয়েছে এবং আরো অনেক স্বৈরাচার, সাদ্দাম হোসেন দেখিয়েছেন, শেখ মুজিবুর রহমানও চেষ্টা করে বিফল হয়ে মারা যান 1975 সালে। তার যে বাকশাল ব্যক্তিকেন্দ্রিক কাল্ট, আমি আমি আমি, সেটা তার মেয়েও ওই একই প্রপাগান্ডা করে 15 বছর শাসন করেছে লাগাতার। আমরা হাসিনাকে উৎখাত করেছি আওয়ামী লীগ রেখে দেওয়ার জন্য নয়। আমরা হাসিনাকে উৎখাত করেছি যেমন চুপ্পু মিয়া আর তার অনুগ্রহ পুষ্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য কিন্তু না। এবং আমি যেটা আশঙ্কা করছি, আগের ভিডিওতেও বলেছি, ওয়াকারুজ্জামান কিন্তু সুই হয়ে ঢুকেছে, ফাল হয়ে বেরোনোর চেষ্টা করছে। সে নিজেকে একজন এরশাদ বা জিয়াউল হক বানিয়ে ছাড়বে। তার বাসনা, কামনা, বাসনা, ইচ্ছা হচ্ছে আহ বাংলাদেশে একটা সামরিক শাসন প্রতিষ্ঠিত করা এবং সরকারের ভেতরেই গোপনে কিছু সুপ্ত অবস্থায় কিছু লোকজন ঢুকে পড়েছে, যেমন হাসান আরিফ, সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা। তিনি বলেছেন যে সংবিধান তৈরির করার পরে তার অনুমোদনের জন্য পাঠাতে হবে ছাত্রদের কাছে, ছাত্র ঐক্যের কাছে। ছাত্ররা আমাদের স্নেহভাজন, তারা এখন ছাত্র, তাদেরকে আমরা শিক্ষকের ভূমিকায় দেখতে চাই না। তারা ছাত্র, তাদেরকে রাজনৈতিক দর্শক, আহ, রাজনৈতিক ফিলোসফার হিসাবে আমরা দেখতে চাই না। ছাত্রেরা ছাত্র, তাদেরকে আমরা দেশের রাজনীতি পরিচালনা করার ব্যাপারে দেখতে চাই না। তারা যা ভূমিকা পালন করেছে, বীরের ভূমিকা, বীরের মতো যুদ্ধ করেছে, শহীদ হয়েছে, দেশ স্বাধীন করেছে দ্বিতীয়বার। তার মানে এই না যে ছাত্ররাই যা বলবেন আমাদেরকে চিরকাল তাই শুনতে হবে, তারাও সেটা চান না। তবে তাই ছাত্রদের ব্যবহার করে যেন কেউ এখানে রাজনীতি না করে। কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশে অবিলম্বে সকল ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ছাত্র রাজনীতির সুফলের চাইতে কুফল সহস্র গুণ বেশি। যাই হোক, কেন আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ করতে চাই সেটা বলার জন্য আওয়ামী লীগের একটু ইতিহাস তুলে ধরা দরকার। আসিফ নজরুল সাহেব যেটা বললেন, বাংলাদেশের উদ্ভবের সঙ্গে, স্বাধীনতার সঙ্গে আওয়ামী লীগ নাকি অঙ্গাঙ্গি ভাবে জড়িত,
আওয়ামী লীগই নাকি স্বপ্ন দেখেছিল বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র গড়া। এর চাইতে বড় মিথ্যাচার কিছু হতে পারে না। বাংলাদেশ ছিল বামপন্থীদের এবং বামপন্থীদের সঙ্গে যারা রাজনীতি করেছেন তাদের স্বপ্নের ফসল। মৌলানা ভাসানী, আব্দুল মতিন, তোহা এরা বাংলাদেশের কথা চিন্তা করেছেন। স্বাধীন বাংলাদেশের কথা চিন্তা করেছেন ৪৭-৪৮ সালে। তখন শেখ মুজিবুর রহমান এক পাকিস্তান কেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করতেন। যেটা তার অসমাপ্ত অসমাপ্ত আত্মজীবনী যদি আপনারা পড়েন তাহলে দেখবেন শেখ মুজিব বলছেন কিভাবে জিন্না সাহেবকে উনি ভালোবাসতেন, পাকিস্তানকে কিভাবে ভালোবাসতেন, জিন্না সাহেব মারা যাওয়ার পরে উনি কিভাবে কান্নাকাটি করলেন, এই ব্যাপারগুলো ফুটে উঠেছে। তার আত্মজীবনীতে কোথাও বলেননি যে আমরা পূর্ব পাকিস্তানকে স্বাধীন করব। এমনকি ১৯৭০ সালের নির্বাচনের বিজয়ের পরে ১৯৭১ সালের ৭ই মার্চ বা ২৫শে মার্চ পর্যন্ত তিনি একবারও এ কথা বলেন নাই যে আমি বাংলাদেশ সৃষ্টি করতে চাই। তাকে যখন বলা হলো আপনি বাংলাদেশ সৃষ্টি করতে চান তখন তিনি প্রচন্ড ভাবে তার বিরোধিতা করেছেন, প্রতিবাদ করেছেন। যখন তিনি আইয়ুব খান তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি পাকিস্তান ভেঙে ফেলতে চান, তখন তিনি আইয়ুব খানকে বলেছিলেন যে আমি মাত্র ১৬ বছর বয়সে আমি সাইকেল চালিয়ে গোপালগঞ্জ থেকে কলকাতা গিয়েছিলাম ১৯৩৬ সালে। মোহাম্মদ আলী জিন্নাহ কলকাতায় এসেছিলেন তার সঙ্গে দেখা করতে। তিনি ১৯৬৩ সালের দিকে আগরতলার ষড়যন্ত্রের সময় কিছুটা হলেও তার বাংলাদেশের স্বাধীন করার ব্যাপারে তার প্রথম ও শেষ প্রচেষ্টা। আগরতলায় যখন গেলেন নেহেরু তাকে আগরতলার ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে বললেন যে আমি পাকিস্তানের বিরুদ্ধে কোনো আন্দোলন করব না, বাংলাদেশ নামে তৈরি করার ব্যাপারে আমি সাহায্য করতে পারবো না। নেহেরু মুজিব আগরতলা থেকে ফিরে আসেন ১৯৬৩ সালের সেপ্টেম্বর মাসে। তারপরে আর তিনি স্বাধীন বাংলাদেশের কথা চিন্তা করেননি। এখন আওয়ামী লীগের একটু ইতিহাস আমি তুলে ধরছি, একটু ধৈর্য ধরে শুনবেন, খুবই জরুরি। এই যে আসিফ নজরুল প্রমুখরা যেটা বলে বেড়াচ্ছেন আওয়ামীদের জন্য কান্নাকাটি করছেন, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই ছোট্ট ইতিহাসটুকু আপনাদের জানা দরকার। তোমাদের বিশেষ করে আমার ছাত্রদেরকে বলছি, বিপ্লবী ছাত্র আমার ছাত্র যারা তাদেরকে বলছি। পাকিস্তান মুসলিম লীগের কিছু বিদ্রোহী বাঙালি ও অবাঙালি মুসলিম লীগ থেকে বেরিয়ে গিয়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ২৩শে জুন ১৯৪৯ পুরানো ঢাকার রোজ গার্ডেনে একটা সম্মেলন করে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ বা পূর্ব পাকিস্তান জনগণের মুসলিম লীগ নামে একটা দল গঠন করেন। এই নেতৃবৃন্দের, বামপন্থী নেতৃবৃন্দের পাকিস্তান মুসলিম লীগ পাকিস্তান সরকারের প্রতি অনেক অভিযোগ ছিল যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা সবসময় বলে বেড়ায় মুসলিম লীগ পাকিস্তান বানিয়েছে এবং মুসলিম লীগই একমাত্র রাজনৈতিক দল থাকবে, অন্য কোন দল পাকিস্তানে রাজনীতি করতে পারবে না। মুসলিম লীগের ভিতরে একটা একনায়কতন্ত্র চলে আসলো মোহাম্মদ আলী জিন্নাহ মারা যাওয়ার পরে। এই আওয়ামী মুসলিম লীগ, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ ১৯৫৩ সালে দলের নাম থেকে সাম্প্রদায়িক মুসলিম শব্দটা কেটে দিল। তখন আওয়ামী মুসলিম লীগের বদলে আওয়ামী লীগ হয়ে গেল ১৯৫৩ সালে। এই দল ১৯৬৬ সালে কি করলো? পূর্ব পাকিস্তান সহ পাকিস্তানের ৫টা প্রদেশের জন্য সম্পূর্ণ স্বায়ত্ত শাসনের দাবিতে ৬ দফা আন্দোলন গড়ে তুলল। ৬ দফা কোন বাংলাদেশ স্বাধীন করার দফা সেখানে ছিল না। সেটা ছিল অর্থনৈতিক বৈষম্যকে দূর করে রাজনৈতিকভাবে পূর্ব পাকিস্তানকে অধিক স্বায়ত্তশাসন দেওয়ার একটা প্রোগ্রাম মাত্র। ৬ দফা। পরে ১৯৭০ জাতীয় নির্বাচনে ৬ দফা কায়েম করার দাবিতে আওয়ামী লীগ
পাকিস্তানের জাতীয় পরিষদে নির্বাচনে করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আপনারা জানেন আওয়ামী লীগ ৬ দফার মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত করার কথা চিন্তাও করেনি, স্বপ্নও দেখেনি। তবে এখন আমরা আসিফ নজরুলদের কাছ থেকে শুনছি বাংলাদেশের উদ্ভবের পেছনে নাকি আওয়ামী লীগের বিরাট একটা ভূমিকা ছিল। এটা মৌলানা ভাসানী ১৯৫৭ সালে তিনি বলেছিলেন, আসসালামু আলাইকুম পশ্চিম পাকিস্তান। ১৯৭০ এর নির্বাচন বর্জন করেছিলেন মৌলানা ভাসানী। তিনি শেখ মুজিবুর রহমানের বহু আগে, শেখ মুজিবুর রহমান তো বলেননি, মুজিবুর রহমানের বহু আগে মৌলানা ভাসানী বলেছেন পূর্ব বাংলাকে স্বাধীন করতে হবে, বাংলাদেশ বানাতে হবে। আওয়ামী লীগের তাজউদ্দিন আহমদের নেতৃত্বে কিছু বামপন্থী আওয়ামী লীগার বাংলাদেশে বিশ্বাস করতেন। তার ভেতরে সিরাজুল আলম খান ছিলেন তরুণদের নেতা। তিনি ছাত্রদেরকে নিয়ে একটা ওই নিউক্লিয়াস তৈরি করেন, যেখানে সিরাজুল আলম খানের সঙ্গে আমারও সম্পর্ক ছিল। আমিও তার সঙ্গে দেখা করতে যেতাম ১৯৬৫ সালে। তিনি যখন স্বাধীন বাংলাদেশের কথা বললেন, তারপরে আর তার সঙ্গে আমি আর যোগাযোগ রাখিনি। যাই হোক, সেটা অন্য ব্যাপার। তবে মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমদ এবং সিরাজুল আলম খানদের সঙ্গে একমত ছিলেন না। মুজিব জয় বাংলা স্লোগানেরও বিরোধিতা করেছেন ১৯৬৯ সালে। ১৯৭১ সালের ২রা মার্চ যখন আসম আব্দুর রব বাংলাদেশের পতাকা নিয়ে ৩২ নম্বরে গেল, শেখ মুজিবুর রহমান প্রথমে আপত্তি করেছিলেন। তবে সিরাজুল আলম খান, আসম আব্দুর রব এদের প্রেসারে উনি জয় বাংলা এবং বাংলাদেশের পতাকায় বিশ্বাস করতে বাধ্য হয়েছিলেন। আসম আব্দুর রব এখনো বেঁচে আছেন, তাকে জিজ্ঞেস করলেই তথ্যটা জানতে পারবেন। হাসানুল হক ইনিও বেঁচে আছে, কিন্তু সে সত্য কথা বলবে না। তবে আসম আব্দুর রবকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করার ব্যাপারে কি ভূমিকা তা পালন করেছিল। তিনি ১৯৭১ সালে ৭ই মার্চের বক্তৃতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারছেন না, এই দুঃখই প্রকাশ করেছেন। এখানে বলছেন না উনি, এইয়া সাহেব আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। আমি এহিয়া খানকে বলেছিলাম আপনারা আসুন, আমরা আলোচনা করব, আলোচনার মাধ্যমে একটা মীমাংসা হবে। ৭ই মার্চের বক্তৃতা। স্বাধীনতার কথা সেখানে যে লাইনটা সিরাজুল আলম খান ঢুকিয়ে দিয়েছেন, পুরো বক্তৃতার সঙ্গে সেটা যায় না। আমরা এটা এই জন্যই বলছি যে আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশ গঠনের একটা দূরতম সম্পর্ক ছিল না। জনগণ আওয়ামী লীগের নামে শেখ মুজিবুর রহমানের ওই বাণী, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, ওইটাকেই তারা লিটারালি ধরে নিয়ে আন্দোলন করেছিল, কেননা পাকিস্তান সেনাবাহিনী তাদেরকে নির্বিচারে হত্যা করছিল বলে। আওয়ামী লীগ, নন আওয়ামী লীগ বলে পাকিস্তানিরা কোনো ডিসক্রিমিনেট করেনি। আওয়ামী লীগ যারা করতেন না, তারাই বেশিরভাগ পাকিস্তান আর্মির হাতে মারা গিয়েছিল। যাই হোক, শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার পরে এখন একতন্ত্র গড়ে তুললেন এবং তাকে কেন্দ্র করে একটা কাল্ট তৈরি করলেন। তিনি নিজেকেই বলতেন জাতির পিতা হয়ে মুশকিলে পড়ে গেছি। তিনি নিজেকে নিজে জাতির পিতা বলতেন, তিনি আদৌ জাতির পিতা ছিলেন না। সুতরাং আওয়ামী লীগ কোন জাতির পিতার দল নয়, কারণ শেখ মুজিবুর রহমানও জাতির পিতা ছিলেন না। সুতরাং আওয়ামী লীগ ১৯৭৫ সালে একদলীয় সরকার কায়েম করে আওয়ামী লীগকে লুপ্ত ঘোষণা করেছিল। জিয়াউর রহমান সেই আওয়ামী লীগকে পুনর্জীবিত করেন। সুতরাং আওয়ামী লীগ নিজেরাই নিজেদেরকে বেআইনি ঘোষণা করেছিল। শেখ মুজিবুর রহমান নিজেই আওয়ামী লীগকে ডিফাঙ্ক করে দিয়েছিলেন। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, বাকশাল কিন্তু আওয়ামী লীগ ছিল না। সেখানে বিভিন্ন দলের লোকজন সমাজতন্ত্র কায়েম করার জন্য একটা একনায়কতন্ত্রের পেছনে একটা দল বানালো। এবং হাসিনা আসার পর আমরা কি দেখছি, তার বাবা যা চিন্তা করতেন সেটার ১৬ কলা পূর্ণ করল। মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার, গণতন্ত্র, খবর, সংবাদপত্রের স্বাধীনতা সবকিছু ক্ষুণ্ণ করে বাংলাদেশে একটা ত্রাসের রাজত্ব, রেইন অফ টেরার স্থাপন করলো। আসিফ নজরুল বলছেন একটা দলকে
তখনই নিষিদ্ধ ঘোষণা করা যাবে যখন সে দল একটা জঙ্গিবাদী দল হয়ে যায়। তার মানে বাংলাদেশে কোন রাজনৈতিক দল এই ২০২৪ সালের আজকের ৩১শে অগাস্ট পর্যন্ত কোন সন্ত্রাসী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না, এখনো নেই। কিন্তু আওয়ামী লীগ নিজেরাই একটা সন্ত্রাসী দল। কেননা তারা যারা ভিন্ন মতাবলম্বী, যারা আওয়ামী লীগ করে না, তাদেরকে ক্ষমতায় যাবার আগে, বিশেষ করে ক্ষমতায় যাবার পরে আর্মি, পুলিশ, র‍্যাব, বিজিবি, আমলা, ছাত্র এবং গুন্ডা পান্ডা সবাইকে সঙ্গে নিয়ে একটা একদলীয় ফ্যাসিস্ট সরকার এখানে প্রতিষ্ঠা করলো। আওয়ামী লীগ ছাড়া বাদ বাকিরা হচ্ছে রাজাকার। যেটা হাসিনা বললেন, ছাত্ররা যখন দাবি করলো কোটা আন্দোলন বর্জন করতে, কোটা বর্জন করার ব্যাপারে হাসিনা তাদেরকে সবাইকে ঢালাও ভাবে রাজাকার বললেন। হাসিনার যে ছিল আহ, এই যে বিচারক মানিক, শামসুদ্দিন মানিক, তিনিও যখন তখন যাকে তাকে রাজাকার বলতেন। এমনকি জিয়াউর রহমানকেও তিনি রাজাকার বলতেন, মুক্তিযোদ্ধা ছিল না ইত্যাদি বলতেন। সুতরাং আওয়ামী লীগের যে স্বৈর শাসন, তার যে ফ্যাসিস্ট ইডিওলজি, সেটা শেখ মুজিবুর রহমান চালু করতে গিয়েছিলেন, কিন্তু সেটা শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় উনি যেটা করতে পারেননি, সেটা তার মেয়ে শেখ হাসিনা একেবারে পূর্ণাঙ্গ দিয়ে, পূর্ণাঙ্গ রূপ দিয়ে বাংলাদেশে ১৫ বছর একটা ফ্যাসিস্ট শাসন কায়েম করেছিল। সুতরাং আমি যেটা বারবার আপনাদের বলতে চাচ্ছি, আওয়ামী লীগ কোন দল নয়, এটা একটা কাল্ট। মুজিবকে একজন মহামানব বা দেবতা বানিয়ে তার তথাকথিত চিন্তাধারা বা দর্শন প্রতিষ্ঠা করা, মুজিববাদ, মুজিবের দর্শন। যে ব্যক্তি নিজে না জানতেন ভালো বাংলা, না জানতেন ভালো ইংরেজি, তার দর্শনের কোন তথ্য আমরা কোন লিখিত অবস্থা আমরা দেখি নাই। বক্তৃতা যেটা করতেন সেগুলোও ঢালাও ভাবে ডেমাগগের মতো, লাল ঘোড়া দাবড়াইয়া দেমু, আমি জাতির পিতা হইয়া মুশকিলে পড়ে গেছি, কোথায় সিরাজ শিকদার, এই সারা দেশে চাটার দল, যারে দেখি সেখানে চুরি করে, এইভাবে ল্যাঙ্গুয়েজ উনি কথা বলতেন। তার কোন দর্শন কিভাবে উত্তরণ ঘটবে উনি দেখাতে পারেননি। উনি দিয়েছেন আমাদের উপহার দুর্ভিক্ষ। উনি, উনার দর্শন ছিল কমিউনিস্ট দেশগুলোর সঙ্গে দহরম মহরম করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা জগৎকে খেপিয়ে তুলে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করা, সমাজতন্ত্রের নামে কলকারখানা, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি জাতীয়করণ করে প্রচন্ড রকম লুটপাট করা, লুটপাট করা আর সমাজতন্ত্রের নামে দেশ শাসন করাটাকে একটা রাজনৈতিক দর্শন বলা যায় না। সুতরাং আওয়ামী লীগ এবং মুসলিম লীগ পাকিস্তান হওয়ার পরে মুসলিম লীগের যে অ্যাটিটিউড ছিল, আওয়ামী লীগের এখনো সেটা আছে। মুসলিম লীগ বলতো আমরা পাকিস্তান বানিয়েছি, সুতরাং পাকিস্তানে আর কোন রাজনৈতিক দল থাকবে না, পাকিস্তানে একমাত্র মুসলিম লীগ থাকবে। আওয়ামী লীগ একই কথা বলছে, এই যে বাকশালের নামে অন্য সব দল বন্ধ করে দিয়ে সবাইকে বাকশালে জয়েন করতে হবে, কিন্তু টেকনিক্যালি বাকশাল কিন্তু আওয়ামী লীগ না। বাকশালের নাম ছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এটা একটা ভিন্ন নাম। সুতরাং আওয়ামী লীগকে মুজিবুর রহমান কবর দিয়েছেন ১৯৭৫ সালের ফেব্রুয়ারি মাসে। এবং মুজিবকে নিয়ে যে কথাগুলো আমরা শুনি ১৯৪৮ সাল থেকেই স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, এই কথাগুলো কিন্তু আমরা তার আত্মজীবনীতে পাই না। বাংলাদেশ নামে কোন দেশ সৃষ্টি করবেন, এটা তার আত্মজীবনে তো কোথাও লেখেননি। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে বাংলাদেশের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে এমন ভাবাটা পাগলামি। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট মানে আওয়ামী লীগ এবং অন্যান্য পার্টি মিলে যখন মুসলিম লীগকে একেবারে হারিয়ে দিল, ৩০৯টার ভিতরে মাত্র ৯টা সিট পেল মুসলিম লীগ পূর্ব বাংলায়, তাতে কি মুসলিম লীগ শেষ হয়ে গেল? সুতরাং মুসলিম লীগ যে কথা বলতো আমরা পাকিস্তান বানিয়েছি, আমরাই পাকিস্তান, মুসলিম লীগ আর পাকিস্তানের ভিতরে কোনো পার্থক্য নেই, একই কথা আওয়ামী ঘরানার লোকজন বলেন, আনফরচুনেটলি আসিফ নজরুল সাহেবও বলেন।
আসিফ নজরুল সাহেব বলবেনই, কেননা তিনি আদতে ঘাতক দালাল নির্মূল কমিটির লোক ১৯৯১ সাল থেকে। এবং ঘাতক দালাল নির্মূল কমিটি কাদের আপনারা জানেন, ভারত এবং হাসিনাপন্থী। ন্যাচারালি তার মাথার উপরে যখন মুজিবের ছবি ঝোলে তার বাড়িতে অফিসে, সুতরাং তার পক্ষে আওয়ামী লীগ ভেঙে দেওয়াটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। কিন্তু আমরা আওয়ামী শাসন দেখেছি। আওয়ামী লীগ যে মুখে ফ্যাসিবাদের কথা বলেছে তাই নয়, ফ্যাসিবাদ তারা কায়েম করেছে। এবং এইটাকে আসিফ নজরুল ও অ্যাটর্নি জেনারেল সাহেব পুরোপুরি চোখ বন্ধ করে ভুলে গেলেন। সুতরাং খুবই জরুরি একটা তথ্য আমি দেই আপনাদের, যে মুসলিম লীগ পাকিস্তান বানিয়েছিল, যে পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না, সেই ঐতিহ্যবাহী মুসলিম লীগ দলকে যদি ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমান চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে পারেন, তাহলে যে আওয়ামী লীগ বাংলাদেশ সৃষ্টি করেনি, আওয়ামী লীগ না থাকলেও বাংলাদেশ হতো, তাকে আজকে আমরা কবর দিয়ে দিলে এমন কি ব্যাপার ঘটবে বাংলাদেশের জন্য? আওয়ামী লীগ আমাদের জন্য কোনো সুখ শান্তি নিয়ে আসে নাই। তারা একবার বাবা আরেকবার মেয়ে, দুবার তারা শাসন করেছে। বাবা ৩.৫ বছর আর মেয়ে ২০ বছরের উপরে। ২০০৯ থেকে ২০০১ পর্যন্ত, তারপরে ২০০৯ থেকে লাগাতার ২০২৪ সালের ৫ই অগাস্ট পর্যন্ত। সুতরাং আজকে যা অপরিহার্য, আগামীকাল সেটা বর্জনীয় হতেই পারে। সুতরাং হিটলারের নাৎসি পার্টি ও মুসোলিনি ফ্যাসিস্ট পার্টি একসময় জার্মানির জন্য অপরিহার্য ছিল। তারা জার্মানিকে ইউনিফাই করে শক্তিশালী করেছিল, জার্মানিকে এবং ইতালিকে। কিন্তু গণহত্যা করার পরে, স্বৈর শাসন ও মানবাধিকার গণতন্ত্র ধ্বংস করার পরে সেই দল দুটোকে চিরকালের জন্য নিষিদ্ধ হয়ে যেতে হল। জার্মানিতে আপনি হেই হিটলার এইভাবে স্যালুট, হিটলারীয় স্যালুট দিলে আপনাকে পুলিশ গ্রেপ্তার করবে। সুতরাং এখানে জয় বাংলা বললেও আমরা এরকম করে দেব। জয় বাংলা বললেই তাদেরকে গ্রেপ্তার করা হবে। কারণ এটা আওয়ামী ফ্যাসিস্টদের স্লোগান। এটা করতে হবে। না করলে এই স্বৈর শাসন আবার ফিরে আসবে। সাপের বাচ্চাকে যদি আপনি না মারেন, ওই কাল সাপ বড় হয়ে আপনাকে দংশন করবে। সুতরাং গণহত্যা ওই স্বৈর শাসনের যাদের রেকর্ড রয়েছে, যারা হেলিকপ্টারে করে মানুষ হত্যা করেছে, তারা নিজেদের মানুষ, তাদেরকে আপনারা আবার পুনরায় দেখতে চান? তারা আবার আর নতুন নামে চলে আসুক। আওয়ামী লীগ যেহেতু একটা ফ্যাসিস্ট ভাবাপন্ন দল, তাই নয় শুধু, তারা ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল। সুতরাং এই দলকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এটাই আমার আজকের দাবি। আমি আসিফ নজরুল ও অ্যাটর্নি জেনারেল সাহেব সহ দেশে ও বিদেশে অবস্থানরত এক বা একাধিক ব্যক্তির সাথে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা জরুরি বিষয়ে বিতর্কের জন্য প্রস্তুত আছি। কেউ থাকলে জানাবেন, আমরা অনলাইনে ডিবেট করব, যেটা সবাই দেখবেন। যেকোনো একটা বড় প্ল্যাটফর্মে এই ডিবেট হতে পারে। অনেক সার্ভারকে আমরা ব্যবহার করতে পারি, বা আর যে কেউ যদি স্পন্সর করেন, আমরা সেখানে এসে আলোচনা করতে পারি, আপনারা বিচার করবেন। শেষ কথা হচ্ছে, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে, তাদের বলি, আমি ডক্টর ইউনূসের মাধ্যমে দেশে একটা রেফারেন্ডাম করতে চাই, বলেছি বহুবার। একটা নতুন নতুন সংবিধান আসবে, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ সরকার আসবে, এবং অনেক নির্বাচনের ব্যাপারে ওই যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা আমরা ঢুকাবো, এবং সেখানে আমরা এটাও অ্যাড করে দেব, আপনারা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান? আমার তো মনে হয় ৯০% মানুষ আমাদের পক্ষে রায় দেবে এবং ডক্টর ইউনূসের হাত সুসংহত করবে। আমি মনে করি এই মুহূর্তে ডক্টর ইউনূসকে আমাদের দরকার। এবং আমি আবার জেনারেল ওয়াকারুজ্জামানকে হুঁশিয়ার করে বলছি, আপনি আরেকটা জিয়াউল হক বা আরেকটা এরশাদ হবার স্বপ্ন দেখবেন না। এই ছাত্র জনতা ডক্টর ইউনূসের কিছু হলে জেনারেলদের ছিঁড়ে ফেলে দেবে। সুতরাং ওই পথে যাবেন না। এবং ডক্টর